প্রিয় দর্শক, ইসমাইল মির্জা শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আজ কথা বলবো। অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান স্যার রয়েছেন আমাদের সাথে। রয়েছেন আমাদের আরেকজন বন্ধু, দৈনিক জাদিনী ব্যবস্থাপনা সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক জ্যেষ্ঠ সাংবাদিক জনাব সজীব আসিস রয়েছেন আমাদের সাথে। দর্শক, আসলে সমসাময়িক প্রেক্ষাপটের মধ্যে মূলত যে বিষয়টি আজকে গুরুত্ব সহকারে আমরা গত 2-3 দিন থেকে আলোচনা করছি, সেটি হচ্ছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য রয়টার্স যে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমি প্রফেসর আখতার স্যার, আমরা এই জায়গাটা একটু শুরু করতে চাই। জুলাই অভ্যুত্থানে গণহত্যার কারণের জন্য দণ্ডিত শেখ হাসিনা এবং সেই দণ্ডের দায় নিয়ে প্রতিবেশী রাষ্ট্রে তিনি অবস্থান করছেন। আমরা মাঝে মাঝে তাকে অডিও বার্তায় নানা রকম কথা বলতে দেখি। সেটা আসলে ওনার বক্তব্য কিনা বা এআই দেওয়া কিনা সেটাও কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু সম্প্রতি তিনি রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। এটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে যারা ক্ষমতাসীন, যারা বিরোধী দল এবং জুলাই আন্দোলনের অগ্রভাগে যারা এনসিপি, প্রত্যেকের মধ্যেই কিন্তু ভীষণ একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে আমাদের যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনিও কিন্তু বলেছেন যে তিনি আসলেই জেলে যাবেন, এই ধরনের মন্তব্য করেছেন। সে অবস্থা আসলে রাজনৈতিক বাস্তবতায় তিনি এটাও বলেছেন তার সঙ্গে অন্য অন্য নেতাকর্মীদেরকেও একসাথে আসার কথা বলছেন। তো এখনও অন্য অন্য নেতাকর্মী বলতে অনেক নেতাকর্মী আমরা দেখেছি যে 2 তারিখ 3 তারিখ থেকেই কিন্তু, বিশেষ করে কোনো শেখই কিন্তু দেশে ছিল না। সব শেখই কিন্তু 3 তারিখ বা 2 তারিখ পর থেকে 5 তারিখের পরে কোনো শেখকে দেশে খুঁজে পাওয়া যায় না, তারা বিদেশে অবস্থান করছেন। তো এটা আসলে কতখানি বাস্তবসম্মত, বা এটি কি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্য কিনা, বা প্রতিবেশী রাষ্ট্রের এখানকার মধ্যে কোনো রকম কোনো যোগসূত্রতা আছে কিনা? শেখ হাসিনার রয়টার্সের সাক্ষাৎকারে বাংলাদেশের ডিসেম্বরে ফিরে আসার নিয়ে আপনার বিশ্লেষণ কী? ধন্যবাদ কিরণ আপনাকে, এবং একই সাথে এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা এত রাত জেগে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে। প্রথমে আমি শুরু করার আগে স্মরণ করতে চাই তাদেরকে 24শে জুলাইতে যারা হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন, নিঃস্বার্থভাবে প্রাণ দিয়েছিলেন। যে অল্প বয়সী ছেলে মেয়েগুলো রাস্তায় নেমে প্রাণ দিয়েছিলেন, তাদের কিন্তু নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। একটি অন্যায়কে প্রতিবাদ করতে গিয়ে এবং বাক স্বাধীনতা এবং তাদের যে অধিকার সেটা বাস্তবায়ন করতে গিয়ে তারা কিন্তু প্রাণ দিয়েছিল। তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। এবং একই সাথে যারা সেদিন পঙ্গুত্ব বরণ করেছিল, আজও তারা হসপিটালে ঢুকে ঢুকে মরছে অনেকেই, তাদেরকেও প্রতি আমার সহানুভূতি এবং শ্রদ্ধা। যে বিষয় নিয়ে আপনি আলাপ করলেন যে শেখ হাসিনা আসবে, প্রথমেই কথা হচ্ছে উনি গেলেন কেন? তাকে তো নিজের ইচ্ছায় মনে হচ্ছিল যে তিনি বেড়াতে যাচ্ছেন কোথাও, তিনি পালিয়ে চলে গেলেন কেন? আপনাকে একবারও চিন্তা করেছেন উনি যাওয়ার সময় ওনার পরিবারের লোকজন ছাড়া এবং তার ঘনিষ্ঠ যারা ছিল তাদের ছাড়া লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীদের ভাগ্য কী হবে সেটা কিন্তু চিন্তা করেছিলেন? এবং সেই কর্মীরা আজকে কী অবস্থায় আছে সেটাও কিন্তু তিনি কখনো চিন্তা করেননি। হঠাৎ করে তার রয়টারে সাক্ষাৎকার দিয়ে তাকে বলতে হলো কেন যে আমি ডিসেম্বরে আসছি? তো এটার অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন। তো আমি ব্যক্তিগতভাবে আমি তো স্বাগত জানাই, উনি আসুক। সাহস থাকলে উনি এসে যে আইনি প্রক্রিয়াগুলো সেগুলোকে তিনি মোকাবেলা করবেন। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন সেগুলো তিনি যদি আইনিভাবে মোকাবেলা করেন অবশ্যই আমরা সাধুবাদ জানাবো। উনি আসুন, এবং আসলে তো তাকে প্রথমে জেলে যেতে হবে, এবং তিনি জেলে গিয়ে জেল থেকে বেরোবেন কীভাবে? তার তো কেস একটা না, একটা তো অলরেডি সাজা হয়ে গিয়েছে, সেটা তিনি আপিলও করেননি। মনে করেন তাকে জামিন দেওয়া হলো, তার বিরুদ্ধে যে আগে শত শত কেস আছে সেগুলো জামিন কয় বছর পাবেন? তো এগুলো চিন্তা করে আমার মনে হয় না তিনি প্রকৃতভাবে দেশে আসার জন্য এই কথাগুলো বলেছেন। এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি হতে পারে, আর অন্য কোনো বিশ্লেষণ বিভিন্ন দিক থেকে করা যায়। সরকারের প্রতি চাপ হতে পারে, এবং অনেকে তো এটাও বলছেন যে এটা তার নিজের ইচ্ছাই তিনি বলেননি, তাকে দিয়ে বলানো হয়েছে। তিনি যেখানে আশ্রয় নিয়েছেন তাদেরই কোনো এজেন্ডা থাকতে পারে এই তার উচ্চারণের মধ্যে। জি, আমরা খুব স্বল্প পরিসরে পুরো বিষয়টাকে বোঝবার চেষ্টা করলাম। জনাব সজীব আসিস, এবং এটা নিয়ে তো দেশের মধ্যে এখন বেশ আলোচনা, রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে তুমুল আলোচনা চলছে। সরকারি দল, বিরোধী দল, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দলও তাদের কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছে, এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা আশ্চর্যজনক প্রশ্ন তৈরি হয়েছে যে যিনি গণহত্যার দায়ে দণ্ডিত, যিনি দণ্ড মাথায় নিয়ে দেশের বাইরে পালিয়ে যাচ্ছেন, এবং এই ধরনের ঘটনা ঘটিয়ে যারা পালিয়ে গেছেন অতীত ইতিহাসে পৃথিবীর অন্য অন্য দেশে,
এরা কিন্তু কখনো দেশে ফিরে এসে আবার নিজেরা সক্রিয় হওয়ার সুযোগ কিন্তু সেটা পায়নি। যাদেরকে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা হয়তো বা দেশে এসে আবার জনগণের ক্ষমতায়িত হয়েছেন। শেখ হাসিনার এই যে মন্তব্য সেটা আসলে বাস্তবিক কতখানি এটার বাস্তবতা কতখানি আপনি দেখেন? ধন্যবাদ। শেখ হাসিনা আপনার রয়টারে যে ইন্টারভিউটা দিলেন, এটা প্রথম উনি ইন্টারভিউ দিলেন। এর আগে এনডিটিভিতেও উনি একটা মন্তব্য করেছিলেন যে আমরা ফিরে আসবো, কিন্তু সময়টা বলে নাই তখন, 2 মাস আগে। তখন অনেকে বলেছিল সেপ্টেম্বরে হয়তো আসতে পারে, এখন উনি নিজের ডেট বলেছে ডিসেম্বরে। এখন এইটা নিয়ে আপনার মানে চাঞ্চল্য, এখন যদি আমরা চঞ্চল হই ঠিক আছে, তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে হয় সব প্রস্তুতি নিচ্ছে, বিমানবন্দরে যাবে। তারপরে আপনার সরকারও প্রস্তুতি নিতে পারে, কারণ উনি তো একটা ভিআইপি, ঠিক না? উনি আপনার ইন্ডিয়ার এত একটা বড় অতিথি উনি, এবং শুভেন্দু তো বলছে যে প্রধানমন্ত্রী হিসেবে উনি দেশে যাবেন, ঠিক আছে? অবশ্য উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছেন, তখন উনাকে পরে প্রশ্ন করার পরে বলেছে যে ও তখন তো অনেক কথা বলা যায়, এখন চেয়ারে বসে তো অনেক কিছু বিবেচনা করতে হয়। যাই হোক, এখন অনেকে ভাবতে পারে প্রধানমন্ত্রী যা আসবে, আমাদের যেমন লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় বিভিন্ন অতিথিদেরকে, বিদেশি অতিথি আছে, ওই ব্যবস্থা যদি করে বর্তমান সরকার, তারেক রহমান সাহেব নিজে অভ্যর্থনা জানাতে পারেন, উনি লাল গালিচা সম্বর্ধনা দেবে, আসবে, ব্যান্ড বাজানো হবে, উনি বরণ করা হবে। কিন্তু পরিস্থিতি তো সেরকম না। উনি তো এই মানে আওয়ামী লীগের লোকরা যদি কল্পনা করে যে 2-3 কোটি লোক গিয়ে উনাকে আনবে, কিন্তু দেশে কি পরিস্থিতি তেমন? মানে আপনার 5ই আগস্টের পরে দেশটা যে পরিবর্তন হয়ে গেছে, এটা কি আওয়ামী লীগের লোকরা বুঝতে পারছে না? যারা এই দেশে আছে তারা তো মর্মে অনুভব করতে পারছে। এখন শেখ হাসিনা ফিরতে চান, এখন উনি একা ফিরবেন, দলবল নিয়ে ফিরবেন, তাহলে উনার আত্মীয় স্বজন কোথায় গেল? উনি তো গিয়েছেন সাথে করে রেহানাকে নিয়ে, রেহানার নাম তো বলেন নাই যে উনাকেও সাথে নেবেন, তাপস আনবে, ববি আসবে, টিউলিপ আসবে। ওনার আত্মীয় স্বজন তো সব সুন্দর করে পার করে দিয়েছিল। মানে 5ই আগস্টের আপনার যখন উনি সিগন্যাল পেয়েছেন যে আপনার আর উনি ক্ষমতায় থাকতে পারবেন না, তখন তার আগেই তো সবাইকে আপনার বিদেশে উনি চলে যেতে বলেছেন, ওনার শুধু আত্মীয় স্বজনদেরকে। আর উনি সাথে কাকে নিয়ে গিয়েছেন? তারেক সিদ্দিকী, যে ওনার মিলিটারি অ্যাডভাইজার ছিল, উনি ওনার আত্মীয়, আর শেখ রেহানা। এবং উনার সাথে যেতে চেয়েছিলেন সালমান রহমান, তাকে নেন নাই। এটা তো পরে বেরিয়েছে, উনি ওই আগ্রহী দেখান নাই যে সবাই মরুক, আমি আগে নিজের যান বাঁচাই, আমার আত্মীয় স্বজনদেরকে যান বাঁচাই, এটাই তো ফ্যাক্ট। এবং উনি বিদেশে গিয়ে আপনার বলেছেন যে আমি মানে জানতাম না যে এইখানে আসছে, আমি হয়তো টুঙ্গিপাড়ায় যাওয়ার চিন্তা করেছিলাম। এখন টুঙ্গিপাড়ায় তো কোনো বিমানবন্দর নাই, উনি হয়তো চিন্তা করছেন, উনি তো কার্গো বিমানে করে গেছেন, ঠিক আছে? এখন উনি টুঙ্গিপাড়ায় যদি ভেবে থাকেন যে যাচ্ছেন, ইন্ডিয়া চলে গেছেন, এখন উনি বাংলাদেশে আসবেন ডিসেম্বরে, এটাও তো হতে পারে যে বাংলাদেশে উনি মানে প্লেনে উঠার জন্য আসলেন, কিন্তু এই প্লেনটা বাংলাদেশে না আছে অন্য দেশে চলে গেছে, বেলারুশে যেতে পারে, কারণ বেলারুশে তো শোনা যায় যে ওনার সমস্ত টাকা পয়সা ওইখানে আছে। এবং ওইটাই তো এখন দরকার, কারণ আপনার এখন কিন্তু মেন আওয়ামী লীগারদের যে এই যে নেতা নেত্রীদের কাছে শত শত কোটি টাকা আছে, তারা তো দেশে নাই, বিদেশে বেশি পালিয়ে গেছে। কিন্তু দেশে যে এই যে কর্মীরা যে মানবেতর জীবনযাপন করছে, পালিয়ে বেড়াচ্ছে, মামলা অকারণে ভুগছে, এই মামলার টাকা পয়সা এটা তো ব্যবস্থা করতে হবে। এই কাজটা তো অন্তত করতে পারে বিদেশ থেকে। ওনাদের যে এই যে শত শত কোটি টাকা বিদেশে আছে, এগুলো তো দেশের কর্মীদেরকে ওনারা যদি দেন, ওনাদের সাহায্য করেন, তাহলে এটা ভালো কাজ হতো। উনি ডিসেম্বরে আসবেন, এটা
মানে কোনো বাস্তবতা নাই, এবং এইটা মানে কোনো রকমের এইখানে ভাবার কোনো কারণ নাই, যে কারণ উনার দেশে আসাটা উনার উপর নির্ভর করে না। উনি নিজের ইচ্ছায় ইন্ডিয়া গিয়েছেন, কিন্তু উনি নিজের ইচ্ছায় এই দেশে আসতে পারবেন না। এরকম কোনো পৃথিবীতে কোনো নজির নাই যে অন্য দেশ থেকে যখন কেউ চলে যায়, সে যখন তার পাসপোর্ট সিজ করা হয়, সে যখন দেশে আসতে চায়, তখন অবশ্যই এই গভর্নমেন্টের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে হবে। এখন উনি এই নেগোসিয়েশন গভর্নমেন্ট করবে কি না, বা গভর্নমেন্ট তো আগে থেকে উনাকে চাচ্ছে একজন দণ্ডিত আসামি হিসেবে, কিন্তু উনি তো দণ্ডিত আসামি হিসেবে দেশে আসবেন। এখন আসার পরে উনার সাথে যারা নেতারা আছেন তারাও তো দণ্ডিত। যেমন এই যে আসাদুজ্জামান কামাল, উনি একটা ভিডিও বার্তায় বললো যে আমরা প্রস্তুত দেশে যাওয়ার জন্যে। উনি আসলেই তো উনার ফাঁসি কয়েকদিনের মধ্যে কার্যকর হয়ে যাবে, কারণ আপনার উনি তো আপিল করার সময় শেষ। আপনার যেমন আগের যত আপনার ট্রাইব্যুনালের মামলা ছিল, যারা পলাতক ছিল, তারা দেশে আনার পরেই কয়েকদিনের মধ্যে তাদের ফাঁসি কার্যকর। একই আইনে আসাদুজ্জামান কামালের ফাঁসি কার্যকর। উনি কি আইন জানেন না? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি। কোনোদিন হাসিনার কথা উনি এত পাগল যে উনি ফাঁসির কাস্টে ঝোলার জন্য আসবেন? এগুলি সবই ফাঁকা আওয়াজ। এগুলি জাস্ট আপনার কর্মীদেরকে একটু উজ্জীবন করার জন্য। কিন্তু কর্মীরা আর ওই মানে কিছু পাগল কর্মী আছে, তাছাড়া বেশিরভাগ কর্মীরা ফেড আপ। এখন আওয়ামী লীগকে নতুনভাবে আপনার পুনর্গঠন করার জন্যে তারা চিন্তাভাবনা করছে, এবং এটা হাসিনাকে ছাড়াই, শেখ হাসিনাকে ছাড়াই চিন্তা করতে হবে। শেখ হাসিনাকে দিয়ে এই পার্টি খুব একটা সামনে এগোতে পারবে না। এটা জাস্ট ওনার একটা মানে চাঞ্চল্য তৈরি করে, একটা উজ্জীবন, মানে কর্মীরা যে হতাশ, কিন্তু এই কর্মীরাও এতে খুব একটা ভরসা পাচ্ছে বলে মনে হয় না। কারণ ওই বিদেশে যারা আছে তারাই আপনার ইয়ে করছে, লাফালাফি করছে, ফোন করছে, ভিডিও কনফারেন্সে আপনার বলছে, কিন্তু এর বাইরে কিছু না। এটা কোনো বাস্তবতা নাই। জি, আমি আসবো স্যার। আমি আরেকটা বিষয় একটু আসি। শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়ার তিনি প্রশ্ন তুলেছেন, বলেছেন একটা বিচার প্রক্রিয়া শুরু হলেই মানুষের কাছে স্পষ্ট হবে এই আদালতটা কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এটি কিন্তু লাইভ সম্প্রচার করা হচ্ছে এবং একটা উন্মুক্ত অবস্থায় সেখানে সবাইকে জানানো হচ্ছে। তো তিনি এই বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে জাতিসংঘের যে রিপোর্টটি 1500-1600 মানুষ হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হলো, লিথার উইপেন দিয়ে হত্যা করা হলো, গুপিনে একটা বাচ্চা মেয়ে বারান্দায় গিয়ে মারা গেল, কাপড় শুকাতে গিয়ে মারা গেল, ছাদে গিয়ে মারা গেল, তো প্রশ্ন তুলেছে সেগুলি কি প্রহসন ছিল কিনা যেগুলি জাতিসংঘ বলেছে, এবং তিনি কিন্তু বিচার ব্যবস্থাকে প্রহসন হিসাবে প্রশ্ন তুলেছেন। জি, একটি আমরা ছোটকালে একটা গল্প শুনেছিলাম, ছোট্ট করে বলছি গল্পটা, আপনারা অনেকেই জানেন সেই গল্পটি। সকালবেলা ভোরবেলা একটি পুকুরের এক পাশে একজন লোক নেমেছে, সে অজু করে নামাজ পড়তে যাবে, এবং সে দেখলো পুকুরের ওই পারে আরেকজন লোকও হাত মুখ ধুচ্ছে। তো সে ভাবলো যে সে হয়তো অজু করে নামাজ পড়তে আসবে, আর ওই পারে যে ছিল সে আসলে একটা চোর, সে চুরি করে আসছে। সে ভাবছে ওই পারে যে নামাজের জন্য যে অজু করছে, সে ভাবছে সে হয়তো চুরি টুরি করে এসে হাত মুখ ধুচ্ছে। তো আমার এই গল্পটা মনে পড়ে গেল। শেখ হাসিনা ওনার আমলে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বিচারে বিভিন্ন জায়গায় জেল দেওয়া হয়েছে, সেই বিচারগুলো তিনি যেভাবে করেছেন, তিনি ভাবছেন এখনকার বিচার বোধহয় সেভাবেই হচ্ছে। আপনি রাইটলি বলেছেন, এত স্বচ্ছ বিচার বাংলাদেশে আগে হয়েছে কিনা আমার জানা নেই। সুতরাং এখানে উনি যত কথাই বলুক, মানুষ তো জানে, মানুষ দেখছে না যে ভিডিও ক্লিপগুলো আজকে প্রকাশিত হচ্ছে, কে অর্ডার দিচ্ছে, কে কাকে বলছে গুলি করার জন্য, কে কাকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বলছে, এটা তো পরিষ্কার আছে। আর আপনি যেটা বললেন যে জাতিসংঘ সেটাকে বাংলাদেশের পক্ষে এমনি এমনি কথা বলছে, তাদের প্রমাণ ছাড়া তো তারা এই কথাগুলো বলেনি। তাদের কাছে অকাঠ্য প্রমাণ রয়েছে যে এতগুলো মানুষ মারা গিয়েছে, 1400-1500 মানুষ মারা গিয়েছে, এবং তার জন্য দায়ী কে? যারা আদেশ দিয়েছে তারা। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা তো শুধু জুলাই এবং আগস্টের কথা বলছি, সেই 17 বছর এই গুম খুন আয়নাঘর এগুলোকে একদম মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে?
যে পরিবারগুলো তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, সেই পরিবারগুলো তো দেশেই আছে, তারা তো তাদের এই জিনিসগুলো ভুলে নাই। সুতরাং উনি যত সহজভাবে যে কথাগুলো বলছেন এত সহজ না। আর উনি এত তাড়াতাড়ি দেশে ফিরে আসার জন্য এত অস্থির হয়ে গেছেন কেন? মাত্র তো 2 বছর হয়েছে কি? 2 বছর হয়েছে। জি, তার তো মনে রাখা উচিত 17 বছর আগে, 18 বছর আগে জনাব তারেক রহমান পঙ্গুত্ব বরণ করে এই দেশ থেকে যখন গিয়েছিলেন, কোনো কারণ ছাড়াই তাকে যে নির্যাতন করা হয়েছে, তারপর তাকে বিদেশে পাঠানো দেওয়া হয়েছে, তার আসতে 17 বছর লেগেছে। আর উনি এত কিছু করার পর 1400 লোকের রক্তে রঞ্জিত হাত নিয়ে উনি 2 বছরের মধ্যে ফিরে আসার এই আশা করেন কীভাবে উনি? আর উনি যে আশা করছেন যে তার সাথে সাথে তার অন্যান্য ভাই সঠিকভাবেই বলেছেন, যাদের অলরেডি কনভিক্টেড হয়ে গেছে, যাদের ফাঁসির কাজটা ঝুলতে হবে, তারা এত সহজে তার কথাই চলে আসবে? আমার তো মনে হয় না। এগুলো আসলেই একটু চাপে রাখা সরকারকে, অথবা অন্য কোনো আন্তর্জাতিক কিছু আছে কিনা, যে আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশ সঙ্গত কারণে চায়নার দিকে যাচ্ছে, আসা যাওয়া করছে, ভালো, আমাদের দেশের স্বার্থ নিয়ে আমি যে কোনোখানে যেতেই পারি। এগুলোর জন্য আবার বিদেশি কোনো চক্রান্ত এর মধ্যে আছে কিনা, অনেকে তো সেই কথাগুলোও বলেন, যে তাকে দিয়ে বলানো হচ্ছে যে সে দেশে আসবেন। তবে বাংলাদেশের মানুষ কিন্তু 24 এর পরে আর 24-এর আগের মানুষ কিন্তু অনেক তফাৎ, এটা তাকে মনে রাখতে হবে। জি, সজীব আনাসিস, আমরা 24 পরবর্তী এবং 24 পরবর্তী যে অধ্যায়টা বাংলাদেশের, এবং প্রফেসর ডক্টর আখতার হোসেন খান স্যার যেটি বললেন, আসলে আমরা শুধু এই জুলাই আগস্ট বিপ্লবের সময়টাকেও বাদ দিয়ে ধরি, 16-17 বছরের যে অন্যায় অত্যাচার, গুম খুন, হত্যা, মামলা, এই যে জুডিশিয়াল কিলিংগুলো যেগুলো হয়েছে, মানে সব কিছু মিলিয়েই কিন্তু একটা বিভৎস অবস্থার মধ্যে ছিল। তো সেই অবস্থায় তিনি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং প্রফেসর ডক্টর রাইটলি বলেছেন যে আসলে তিনি যেটা ভেবেছেন, হয়তোবা তার মতো করে বিচার ব্যবস্থা তিনি যেভাবে করেছেন তিনি সেটাকেই কিন্তু ভাবছেন, কিন্তু বিচারের স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু আমি জানি না আপনি দেখেছেন কিনা, কোনো বিদেশি কোনো গণমাধ্যমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, বা আন্তর্জাতিক মিডিয়া কোনো প্রশ্ন তুলেছেন যে বিচার ব্যবস্থাটা নিয়ে। দৃশ্যমানভাবে যে হত্যাকাণ্ড, সেটি নিয়ে কিন্তু মানুষ কথা বলছেন, দেশি বিদেশে কথা বলছেন দৃশ্যমান হত্যাকাণ্ড নিয়ে। এখন তিনি যে কথাটাই আর একটা কথা বলেছেন, যদি মৃত্যু আসে আমি চাই আমার নিজের মাটিতেই মৃত্যু হোক। আমি শেখ হাসিনার কথাকে কিন্তু আপনার সাথে কোট করছি। বাবা মা যেখানে সমাহিত আছেন, আমি সেখানেই, তাদের যেখানে রক্ত ঝরেছে আমি সেখানে যেতে চাই। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো এটাকে মনে করছে এটা প্রতীকী আওয়াজ, যেটা আপনি বললেন ফাঁকা আওয়াজ, এটা নেতা কর্মীদের চাপে রাখার জন্য তিনি বলছেন। এখন যেটি হচ্ছে যে আমাদের ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তিনি বলেছেন যে তিনি ডিসেম্বর জানুয়ারি কেন, তিনি কালকে আসে না কেন, তিনি বলছেন যে আগামীকালকে বা আগামীকালকে চলে আসুক, তিনি তার একটা মন্তব্য করেছেন। আপনি শেখ হাসিনা যে কথা বলেছেন, এই মাটিতে তিনি মৃত্যুবরণ করতে চায় যেখানে তার বাবা মায়ের রক্ত ঝরেছে। 75-এর সেই ঘটনা তো জানাই আছে, নিশ্চয়ই আপনার মনে আছে শেখ হাসিনা যখন 75-এ ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করলো, এবং সেখানে আসলে তিনি কীভাবে আশ্রয় ছিলেন, তিনি কি রাজনৈতিক আশ্রয় ছিলেন আর লং টার্ম ভিসায় ছিলেন, সেটা কিন্তু আজ পর্যন্ত এখন উন্মোচিত হয়নি। ইভেন এখন তিনি ভারতে কোন স্ট্যাটাসে আছেন সেটাও কিন্তু আমরা এখনও জানি না। যদি তিনি রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকেন তাহলে তার পাসপোর্ট থাকবার কথা নয়, যদি পাসপোর্ট না থাকে তাহলে দেশে তিনি কীভাবে আসবেন, এবং একটা লং টার্ম ভিসা নিয়ে আছেন কিনা সেটাও কিন্তু আমরা জানতে পারি না। সব মিলিয়ে তিনি যেটা বলছেন যে এখানে তিনি সমাহিত হতে চান, আপনি কীভাবে দেখছেন? সেটা ঠিক আছে, উনি তো ধরেন যে ইন্ডিয়ায় থাকলেও বাংলাদেশের সঙ্গে এখন আপনার ইন্টারনেটের যুগে কিন্তু কোনো দূরত্ব না, বাংলাদেশে কি হচ্ছে, মানুষ কি ভাবছে, উনি সবই জানেন। এখন উনি তো দেখেছেন যে এইখানে খালেদা জিয়াকে এই দেশের মানুষ কিভাবে সম্মানিত করেছে, এবং আপনার জিয়াউর রহমান সাহেব যেরকম এই দেশে ওনার যেমন জানাজা, ওরকম বড় জানাজা সেই সময়কালে আর হয় নাই, যেমন বর্তমান সময়ের প্রেক্ষাপটে খালেদা জিয়ার জানাজাও সেই সময়ের চেয়ে বড় হয়েছে, কারণ সেই সময়ের চেয়ে লোক সংখ্যা ঢাকায় বাংলাদেশ অবশ্যই বেশি। শুধু এটা তো উনি দেখেছে, আপনার দেখে তো উনারও মানে একটা স্বাদ জেগেছে যে দেশে আমাকে সমাহিত করা। কিন্তু এইগুলি অনেক মানে স্বপ্ন স্বাদ মানুষের থাকে, কিন্তু উনি উনার যে কর্ম বা উনার যে অপরাধ সেটা উনি বেমালুম ভুলে গেছেন। কিন্তু এই দেশের মানুষ কোনোটাই ভুলে নাই, কারণ এখন সব কিছু এতই ডকুমেন্টেড এবং এত
মানে সব কিছু মানে ক্লিয়ার, যেটা, এবং উনার আসলে রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে জাতিসংঘের আপনার তদন্তের পরে। কারণ এটা একদম মানে নিরপেক্ষ একটা তদন্তে আপনার তারা এখানে মানে প্রধানমন্ত্রীর নির্দেশে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এর একদম সুনির্দিষ্ট প্রমাণ তারা পেয়েছে। তার যে টেলিফোন সেইগুলি তারা বিভিন্নভাবে বিবিসি, আল জাজিরা টেস্ট করেছে, উনারই কণ্ঠস্বর। এটা কোনো সুযোগ নাই যে উনার নির্দেশ ছাড়া কোনো আপনার এইখানে হত্যাকাণ্ড হয়েছে। এবং আপনার জাতিসংঘের এই রিপোর্টের প্রতিবাদও আপনার আওয়ামী লীগ তো জানে যে এটা কত বড় ড্যামেজিং তাদের জন্যে, পুরা দল এবং এই শেখ হাসিনার জন্যে। তারা এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করেছে, মানে সেই প্রতিবাদেও জাতিসংঘ একদম আপনার রিজেক্ট করেছে এবং তারা বলেছে আমরা সব কিছু, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমরা আমাদের এই রিপোর্টের বাইরে কোনো সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মানে এইখানেও তাদের একটা বড় ধরনের পরাজয় হয়েছে। শুনেন, শেখ হাসিনা আপনার এখন আসলে মানে অতীত, এটা এখন মেনে নিতে অনেকের কষ্ট হবে। কারণ দেখেন আপনার অতীতে যেসব দেশে আপনার এইসব পতন হয়েছে, আপনার উগান্ডা ইদি আমিন বলেন, আবার আপনার এই যে 80-র দশকে আপনার ইরানে শাহ বলেন, বা আপনার হাইতিতে ক্লোথ বলেন, বা এই যে ফিলিপাইনে, তারা কিন্তু কেউ ফিরতে পারে নাই। এটা মানে ইতিহাসে আপনার এটার কোনো স্থান নাই, মানে কোনো সুযোগ নেই। আর তার আপনার মনে আছে বাংলাদেশে আপনার স্বৈরাচার বলা হতো এরশাদকে। এখন এরশাদের স্বৈরাচারী কর্মকাণ্ডের শতগুণ পার হয়ে যাওয়াতে না হাসিনা ফ্যাসিস্ট উপাধি পেয়েছে। এবং এরশাদকে কিন্তু দেশ থেকে পালাতে হয় নাই, উনি দেশেই ছিলেন। কিন্তু উনি অনেক স্বপ্ন দেখেছেন যে ক্ষমতায় যাবেন, কিন্তু ক্ষমতায় যেতে পারেন না, কারণ উনিও গণ আন্দোলনের পতন হয়েছিল। আর শেখ হাসিনা শুধু পতন হয় নাই, উনি সমস্ত মানে আপনার তার নেতা কর্মীদেরকে মানে ভুলে গিয়ে তার আত্মীয় স্বজনদেরকে আগে দেশ থেকে নিরাপদে পার করে দিয়ে, ওই যে তাপস আগের দিন 3 তারিখে সিঙ্গাপুর থেকে দেশে এসেছিল, এসে তখন বিমানবন্দরে দেখে যে ঢাকার পরিস্থিতি ভালো না, ফোন করছে হাসিনাকে যে এরকম কি বলি যে কেন তুই আসছিস, কেন তাড়াতাড়ি পরের ফ্লাইটে চলে যা, কোনো দেশে থাকার কোনো এখন পরিবেশ নাই। পরের ফ্লাইটে সে ফিরে গেছে। এই হচ্ছে গা উনার মানসিকতা, মানে উনার আত্মীয় স্বজন ছাড়া উনি কাউকে মানুষ মনে করে না। উনি তো এই দেশের মানুষকে ওইভাবে করে আপনার ট্রিট করে না, কারণ উনি মনে করে এই দেশের মানুষ তার বাবাকে মেরেছে, যেটা ঠিক না। কারণ এই দেশের মানুষ তার বাবাকে মারে নাই, এটা উনি মনে করে। উনি এই দেশের মানুষকে ঘৃণা করে শেখ হাসিনা, তাই জন্য এই দেশের মানুষের প্রতি উনার কোনো কমিটমেন্ট নাই, উনি সব দেখানো। উনার বাবা ছিল প্রকৃত অর্থে একজন দেশপ্রেমী, এই দেশের মানুষকে ভালোবেসেছিল, এবং উনি মারা গেছে একটা কুয়ের মাধ্যমে। উনি উনার জীবন দিয়ে, উনার রক্তের ঋণ দিয়ে উনি উনার পরিশোধ করে গেছে। এবং এই দেশে স্বাধীনতার ইতিহাসে উনার চেয়ে বড় অবদান তো আর কারো নাই। উনার নেতৃত্বেই তো জিয়াউর রহমান বলেন, শফিউল্লাহ বলেন, সবাই যুদ্ধ করেছে, এটা তো ফ্যাক্ট। এবং উনি যে আজকে বলছে যে আমার বাবার কবর বা আমার বাবার রক্ত যেখানে হয়েছে, মাটি হয়েছে, আমি ফিরব, উনার এই কথা বলার কোনো আমার মনে হয় না যে কোনো রাইট আছে। কারণ উনি উনার বাবাকে মানে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। আজকে আপনার উনার যে মুরালগুলো ভাঙা হয়েছে 5ই আগস্ট, এই জন্যে কে দায়ী? মানে শেখ মুজিবের প্রতি ঘৃণা মানুষের হয়েছে তো শেখ হাসিনার শাসনের প্রতিক্রিয়া, মানে এইটা একটা প্রতিক্রিয়ায় এই কাজটা হয়েছে। এটা খুবই অন্যায় হয়েছে, এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই। মুরাল ভাঙা, 32 ভাঙা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বাট এই জন্য দায়িত্ব
শেখ হাসিনা, আপনার কি মনে হয় না যে খালেদা জিয়ার বাড়ি কেন ভাঙা হলো? এটা তো কোনো কারণ নাই। আপনার খালেদা জিয়া যেই বাড়িতে ছিলেন সেই বাড়িটা কিন্তু প্রেসিডেন্টের বাড়ি না, এটা সেনা উপপ্রধানের বাড়ি। মানে একজন অত বড় কর্মকর্তাও না, মানে প্রধানের নিচের কর্মকর্তা বাড়িতে জিয়াউর রহমান থাকতেন। উনি প্রেসিডেন্ট হওয়ার পরও প্রেসিডেন্ট ভবনে যান নাই, ওই বাড়িতে থাকতেন। এবং ওই বাড়িতে উনার এত বছরের 40-50 বছরের স্মৃতি, এবং যে জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে গভর্নমেন্ট সেই বাড়িটা উনাকে দিয়েছে থাকার জন্যে, এটা সংসদে আপনার পাশ করে বিল এনে দেওয়া হয়েছে। সেই বাড়িটা আপনি উচ্ছেদ করলেন উনাকে, এবং আপনার ওই বিল্ডিং ভেঙে ওইখানে আপনি যেন আর কোনো দিন কোনো স্মৃতি না থাকে আপনি বহুতল বিল্ডিং বানালেন। এইগুলি কি এই দেশের মানুষের মনে দাগ কাটে নাই বা আঘাত পায় নাই? এখন আপনি তুলনা আমি করব না, কিন্তু এইগুলি তো আপনার মানুষের মধ্যে হিংসা প্রতিহিংসা জন্ম দিয়েছে, এবং এটা 5ই আগস্টের পর এটা বার্স্ট করেছে। সুতরাং আজকে শেখ হাসিনা যদি বলেন যে আমি দেশে ফিরে আমার বাবার যে মারা গেছে যেই মাটিতে আমার বাবার রক্ত ঝরেছে আমি ওখানে ফিরব, এটা উনার কোনো বলার আমার মনে হয় না যে আমাদের কোনো ওই ব্যাপারে সহানুভূতি থাকবে। কারণ উনি উনার বাবার কাজের কর্মের প্রতি কোনো মর্যাদা রাখেন নাই। উনি উনার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে উনি ব্যবসা করেছেন। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান কখনো মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেন নাই, উনি করেছেন। উনি করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন এবং মুক্তিযুদ্ধকে উনি কলঙ্কিত করেছেন। এই জন্যে উনি আজকে এই ফল পাচ্ছেন, উনাকে আজকে দেশ ছেড়ে বিদেশে থাকতে হচ্ছে। এবং আমার এটা খুবই বলতেও মানে মনে হয় যে উনি আদতে কোনো দিন মানে দেশে ফিরতে পারবেন কি না এই ব্যাপারে সন্দেহ আছে। কারণ অতীতে আপনাকে তো বললাম, যারা এই যে মার্কোস বলেন, ইদি আমিন বলেন, বা শাহ বলেন, ক্লোদ বলেন, কেউ ফিরতে পারে নাই। এই মার্কোসের এখন পরিবারের একজন সদস্য ক্ষমতায় আছে, এটা ভিন্ন, কিন্তু উনি ফিরতে পারে নাই। আপনার এরশাদ ক্ষমতায় দেশ ছেড়ে পালায় নেই, ক্ষমতায় যেতে পারে নাই, অনেক স্বপ্ন দেখছে। আর উনি আপনার মানে গণহত্যায় যিনি পানিশমেন্ট উনার হয়েছে প্রমাণিত, এবং জাতিসংঘের রিপোর্ট আছে, এটা একদম সম্পূর্ণ নিরপেক্ষ রিপোর্ট। তারপরে উনি যদি এটা কল্পনা করেন যে উনি দেশে আসবেন এবং উনি রাজনীতি করবেন, এটা একদম পাগলের প্রলাপ। এটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করে না, আমি বিশ্বাস করার প্রশ্নই আসে না। তবে আমার একটা কথা হচ্ছে যে আওয়ামী লীগ এত বড় একটা দল, এর অনেক সমর্থক আছে, অবশ্যই আওয়ামী লীগ রাজনীতি করবে, এবং এই রাজনীতি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। এবং আওয়ামী লীগের যারা নেতা আছে তাদেরকে এই 5ই আগস্টের পূর্ববর্তী ঘটনার জন্যে অনুশোচনা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং এই আপনার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা দোষী তাদেরকে শাস্তি দিয়ে বাকি যারা আছে তাদের নেতৃত্বে অবশ্যই আওয়ামী লীগ পুনর্গঠন করতে হবে। এইটার ব্যাপারে আমি পুরোপুরি আমার মত হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। আমি ভাইয়ের সাথে একটু যদি বিনয়ের সাথে একটা জিনিস একটু রিফার করতে, দুটো পয়েন্টে আসলে উনি শেখ মুজিবের কথা বলেছেন যে উনি না হলে দেশ স্বাধীন হতো না, আমি 100% এগ্রি করি। কিন্তু 71-এর আগের শেখ মুজিব আর 72-এর পর থেকে 75 পর্যন্ত শেখ মুজিব, এটা একটু বিশ্লেষণ করার প্রয়োজন। আমি তো 72 থেকে 75-এর কথা বলি নাই। জি, আপনি স্বাধীনতার কথা বলেছেন। না, আমি তো স্বাধীনতার কথা বলেছি। জি জি, অবশ্যই অবশ্যই। তো না, ঠিক আছে। তো 72 থেকে 75-এ যে সমস্ত কাজগুলো করেছিল, এটারই একটা এক্সপানশন বলেন বা একটা বৃহদাকার স্টেজ বলেন, সেটা আমরা দেখেছি 17 বছরে। এনিহাও, আরেকটা জিনিস উনি বলেছেন আওয়ামী লীগকে অবশ্যই রাজনীতি করতে দিতে হবে নিঃসন্দেহে, এবং পরিশোধিত আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি একজন আওয়ামী লীগের কেউ পেলাম না যিনি বলতে শুনেছি আমি যে এই
জুলাই এবং আগস্টে এই যে শত শত লোক মারা গেল, এটার জন্য অনুশোচনা, এটা অন্যায় হচ্ছে, তারা এখনো বলে এই যে তারা করে নাই, এটা অন্য কেউ পুলিশের ছদ্মবেশে করেছে। তো কতটা নির্মম হলে এই কথাগুলো তারা বলতে পারে? মানে যারা মারা গেছে তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, এবং যারা মারছে তারা সন্ত্রাসী বলা হচ্ছে, এটা বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এই স্নাইপার রাইফেল পুলিশের কাছে থাকে না, অন্য কারো কাছে দিয়ে করেছে। এই মনোভাবওয়ালা লোকজন যতদিন থাকবে আওয়ামী লীগ, এদেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না, নিশ্চয়ই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নিশ্চয়ই। আমরা সেই বাকশালী শাসনের কথাও কিন্তু একটু আলোচনায় আনতে পারি একটা বিরতির পর। এবং সে সময় আমরা যেটা দেখেছি, স্যার আপনারা তো তখন সক্রিয়ভাবেই ছিলেন, ৭৪ যখন দুর্ভিক্ষ হয়, সজীবন আসিস নিশ্চয়ই আপনিও পত্রপত্রিকায় লিখেন, এবং যা যা দিনে বিখ্যাত পত্রিকা, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ পত্রিকার একটা পত্রিকা। ৭৪ যখন দুর্ভিক্ষ হয় তখন কিন্তু মুকুট পরিয়ে দুই ছেলের বিয়ে দেওয়া হয়, এবং সে সময় মানুষ না খেয়েই কিন্তু রাস্তাঘাটে অনাহারে অর্ধমৃত অবস্থায় এবং মৃত অবস্থায় তারা মানুষকে বলেছে বেলি ফুলের মালা দিয়ে বিয়ে করতে, জি জি আর ওনার সোনার মুকুট দিয়ে বিয়ে সম্মিলিত করেছে। হচ্ছে। নিশ্চয়ই আমরা সেই আলোচনাটাও একটু ফিরবো, এবং আওয়ামী লীগের দুঃশাসনের কথা যেটি বলা হচ্ছে, এবং ৭৫-এর পূর্ববর্তী ৭১-এর পরবর্তী সময়টাকে নিয়ে আমরা আলোচনা করার ফেরার চেষ্টা করবো। আমরা ইস্পাত মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতি নিতে চাই। আমরা রাজনৈতিক খেলার কোনো বেড়াজালে যাতে কোনোভাবেই দুষ্ট চক্রে আটকে না যায় সেটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ একদিকে পুশিং চলছে আর একদিকে ভারতের ভিসা সেখানে বাংলাদেশের জন্য চালু করা হয়েছে। কি চলছে আমরা সেই সমসাময়িক প্রেক্ষাপটে আবার এই আলোচনায় ফিরে আসবো। আমাদের সাথে অত্যন্ত দুজন উপযুক্ত অতিথি রয়েছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান, দৈনিক যায় যায় দিনের ব্যবস্থাপনা সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক, জ্যেষ্ঠ সাংবাদিক জনাব সজীবন আসিস রয়েছেন আমাদের সাথে। আমরা প্রথম বিরতি নিচ্ছি ইস্পাত মির্জাপুর শুভরাত্রিতে। ইস্পাত মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। অতিথি হিসাবে আজকের সমসাময়িক প্রেক্ষাপটে কথা বলছেন বিশিষ্ট শিক্ষাবিদ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর আখতার হোসেন খান, দৈনিক যায় দিনের ব্যবস্থাপনা সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক, জ্যেষ্ঠ সাংবাদিক জনাব সজীবন আসিস। আমি সজীবন আসিস ভাইকে একটু পরে আবার দিচ্ছি, যেহেতু স্যারেরই কথা বলবার কথা, সামান্য একটু আপনার সাথে মত দ্বিমতের মধ্যে কিন্তু আপনারা একমত পোষণ করেছেন। সেটি হচ্ছে যে মুজিব শাসন কালকে নিয়ে কিন্তু দুজনেই কিন্তু একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ৭১-এর পূর্ববর্তী বা ৭১ সময়কালীন সময়টাকে এবং পরবর্তী মুজিব শাসন সময়টাকে কিন্তু ভিন্নভাবে দেখা হচ্ছে। স্যার, যেটা আমি বিরতির আগেই বলছিলাম যে ৭৪ দুর্ভিক্ষের কথা আমাদের মনে আছে, এবং কিভাবে ব্যাংক লুট হয়েছিল সে সময় তার সন্তানদের নেতৃত্বে, এবং ৭৪ যখন দুর্ভিক্ষ ছিল সেই দুর্ভিক্ষের সময় যখন আপনি বলছিলেন বা আমিও বলছিলাম যে বলা হচ্ছে বেরি ফুলের মালা দিয়ে বিয়ে দিতে কিন্তু সোনার মুকুট পরিয়ে তার ছেলেদের সেখানে বিবাহের আয়োজন করা হয়েছিল। সেসব বলে যদিও আপনি তরুণ ছাত্র তো শেষ করেছেন বোধহয়, আপনার মতো শিক্ষকতা ঢুকে গিয়েছেন, তখন ছাত্র কলেজের ছাত্র। তো সেই অবস্থায় সেই যদি ফিরে দেখা সেই ৭৪ বা সেই বাকশালী আমলটাকে আপনি কীভাবে দেখেন? দুর্ভিক্ষের ব্যাপারটা আমি সচক্ষে দেখিনি, কারণ দুর্ভিক্ষটা মেইনলি এই যে লাশ পড়ে থাকা এগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক এবং শহরগুলো কেন্দ্রিক ছিল। আমি গ্রামে থাকতাম, গ্রামে কিন্তু ওভাবে লাশ পড়ে থাকতে দেখিনি, কিন্তু ঘটেছে, শুনেছি। কিন্তু আমি যেটা দেখেছি সেটি হচ্ছে জাসদের শত শত কর্মীকে হারিয়ে যেতে দেখেছি। রাত্রেবেলা উঠে তুলে নিয়ে গিয়েছে, ফিরে আসেনি, আর খোঁজও পাওয়া যায়নি যে কোথায় চলে গেছে। হাত পা বাঁধা অবস্থায় জাসদ কর্মীদের লাশ, সেটা দেখেছি। চোখ তুলে ফেলা হয়েছে, সেটা দেখেছি। অত্যাচারগুলো তো মানুষ ভুলতে পারে না। এটা বাংলাদেশের মানুষ অনেকে বলে যে মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু এই অত্যাচারের পরে আওয়ামী লীগকে ফিরে আসতে কিন্তু অনেক বছর লেগেছে, 20-22 বছর লেগেছে। এই জিনিসগুলো মানুষ সহজে ভুলে না, এটা জেনারেশন টু জেনারেশন থেকে যায়। যে পরিবারগুলো তাদের আত্মীয় স্বজন হারিয়েছে তারা কিন্তু কখনোই বলবে না। আপনি কি মনে করেন এই যে গত 17 বছরে এতগুলো যে অন্যায় অত্যাচার, এগুলো এমনিতে হাওয়া হয়ে যাবে? ন্যাচারাল জাস্টিস বলেও তো একটা কথা আছে। আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহ কিন্তু শাস্তি দেখিয়ে দেন, সময় দেন, কিন্তু একটা সময় এসে কিন্তু উনি আর ছাড় দেন না, ধরে ফেলেন। আপনি কি চিন্তাও করেছেন যে আগস্টের 3 তারিখে এই যে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে যে চলে এসেছিল, 5 তারিখে যে লক্ষ লক্ষ মানুষ চলে এসেছিল, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় কাফরি ব্যাঙ্গে আমরা মিছিল করেছে, এত লোক কোত্থেকে এসছে? আমি তো মাঝে মাঝে ঠাট্টা চলেই বলি, আমি যেগুলো মানুষ তো না, এগুলো ফেরেশতা পাঠাইছে আল্লাহ তাআলা। আপনি চিন্তা করেন গ্রামে গঞ্জ থেকে
এমন কোনো পরিবার নেই নিজের ছোট বাচ্চাটাকে নিয়েও রাস্তায় নেমে গিয়েছে। তো এই সাহস কোত্থেকে এসেছিল মানুষের? এসেছিল এই কারণে তাদের পিছনে ফেরার কোনো উপায় ছিল না। আপনার সেই মেয়েটার কথা নিশ্চয়ই মনে আছে, যে পিছিয়ে যাওয়ার কোনো উপায় তো নাই, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। মানুষ কতটা সাহসী হলে উচ্চারণগুলো করতে পারে। তো এটা শুধুমাত্র ওই মেয়েটাই না, যে শত শত লক্ষ লক্ষ মানুষ, তাদের সবারই কিন্তু অন্তর মধ্যে সেটা ছিল, মরতে তো হবেই। সুতরাং এই জালিমকে আমরা আর সহ্য করবো না, এবং সেটা বুঝতে পেরেছিল বলেই এখানে তাদের দোসর যারা ছিল তারা তাকে বাধ্য করেছে দেশ থেকে চলে যেতে। স্যার, এখানে একটা উল্লেখযোগ্য, মানে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন এই প্রান্তে পুলিশ দিয়ে আটকানো হয়, আরেক প্রান্তে কিন্তু মানুষের স্রোত নেমে আসে। আমরা দেখেছি যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রামপুরা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সেই জায়গা থেকে কিন্তু তারা বেরিয়ে আসে। এবং আমার এইটুকু স্পষ্ট মনে আছে, বোধ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ছাত্রী, তিনি তার এক বন্ধুকে বা ক্লাসমেটকে যখন পুলিশের ভ্যানে উঠানো হলো, সে কিন্তু সামনে গিয়ে দুহাত তুলে দাঁড়িয়ে গেল এবং তাকে নিতে দিল না। এই যে মানুষের মধ্যে পিছন ফিরে না তাকিয়ে সামনে স্বাধীনতাকে দেখা, সেটি আপনি বলছিলেন। আমরা যদি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র জনতার সেই সকলের ঐক্যবদ্ধ সেই জায়গাটাকে দেখি, সেই বিবেচনা করলেও কি শেখ হাসিনা তার মধ্যে এই অনুষ্ঠানটুকু হওয়ার এখনো পর্যন্ত কি কোনো কিছু দেখেছেন আপনি? সঠিকভাবে বলেছেন যে আসলে আমরা একটা, আমাদের সাধারণ মানুষের ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্মের মুরগি বলা হতো ঠাট্টা করে, কিন্তু তারা কিন্তু বারবার প্রমাণ করেছে সেটা। আপনার মনে আছে নিশ্চয়ই, সেই তাদের উপর যে ভ্যাট বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, পরিশেষে আমাদের যে কোটা আন্দোলন যখন স্থিমিত হয়ে এসেছিল প্রায়, সেটা কিন্তু পরে বেগবান করেছে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। সুতরাং বাংলাদেশের কাউকে কিন্তু আপনি হেলা করতে পারবেন না। এরা যখন একত্রিত হয়ে যায়, কোনো শক্তিই নাই এদেরকে আটকে রাখার। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, এই যে শেখ হাসিনা যে আসবে আসবে যে কথাগুলো বলছে, এতে করে কিন্তু আরেকটা জিনিস ঘটছে, ওদের টের পাচ্ছে না। সেটি হচ্ছে, ওনাকে বিরুদ্ধে যারা একত্রিত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো, সঙ্গত কারণে এদের মধ্যে এখন ক্ষমতা লড়াই বলেন, বিভিন্ন ইস্যুতে বলেন, একটা ডিফারেন্স কিছুটা হলেও সৃষ্টি হয়েছে। যেই মাত্র উনি আসার হুমকি দিলেন, এরা কিন্তু সব একত্র হয়ে যাবে। উনি কি একবার সে কথা চিন্তা করেছেন যে যারা তাকে এখানে বাধ্য করেছে ক্ষমতার থেকে সরে যাওয়ার জন্য, উনি খালি পাটা দিক বাংলাদেশে, সেই সব মানুষগুলো আবার একত্রিত হয়ে যাবে। এগুলো তার মনে রাখা উচিত। জি, সেজন্য একটা বিষয় আমি যদিও পত্রিকার ছবিতে দেখেছি এবং সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনলাইনে দেখেছি, সেটি হচ্ছে যে আমরা জাতীয় সংসদের কথা বলছি, স্যার যেটা বললো সবাই একত্রিত হয়ে যাবে, মত দ্বিমত কিন্তু থাকবেই, এবং বিএনপি, জামাত, এনসিপি তারা তাদের এই সংসদটাকে একটা কার্যকর সংসদ হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি দেখবেন স্যার, আপনিও খেয়াল করবেন, এই সংসদে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কিন্তু কথা বলা হয়েছে। বিগত 15 বছরের শাসনামলে আমি কখনো দেখিনি যে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো নেতা নেত্রী কোনো কথা বলেছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে কিন্তু হ্যান্ডশেক করছেন, এক টেবিলে চা খাচ্ছেন। তো স্যার যে কথাটি বললেন যে শেখ হাসিনার প্রশ্নে, এই ফ্যাসিস্টের প্রশ্নে কিন্তু বাংলাদেশের জাতি, গোষ্ঠী, রাজনৈতিক দল সবাই কিন্তু মানে একত্রিত, এক ঐক্যমত্য রয়েছে। তো সে অবস্থা আমরা আলোচনা করছিলাম যে 75-এর সেই দুঃশাসনের কথা নিয়ে, এবং যেটি শেখ হাসিনাকে পরবর্তীতে তাকে মৃত্যুর দিকে বা হত্যার দিকে তাকে ঠেলে দেয়, এবং তার পরবর্তী তার মেয়েও সে কিন্তু একই ধরনের দুঃশাসনের দিকে পতিত হলো। আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে 71-এর মুজিব এবং 71-এর পরবর্তী মুজিব, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? আসলে ধরেন যে শেখ মুজিবুর রহমানকে মূল্যায়ন তো আপনার যেটা করতে চেয়েছিলেন আপনার তার মেয়ে, এটা অতি মূল্যায়ন করেছে, যেই কারণে যেটা এই দেশের মানুষ গ্রহণ করে না, বরং এটা আরও তারা বিরক্তি উৎপাদন করেছে। কারণ আপনার সর্বত্র শুধু আপনার শেখ মুজিব, সব জায়গায় শেখ মুজিব। আপনার যেই অফিসে যান, আপনি দেখা যাচ্ছে যে শেখ মুজিবের ছবি টাঙানো আছে, ঠিক আছে, মুজিব কর্নার করা হয়েছিল। হ্যাঁ, কোনো আর অন্য, এবং এটাও শুরু করেছিল আপনার ওই 96 সালে। আমার মনে আছে যে 96 সালে আমি হঠাৎ গেলাম ইয়েতে বারডেমে, তখন দেখলাম যে শেখ মুজিবের একটা ছোট ছবি, তখন অত বড় করে নাই, কি ওই আপনার ইব্রাহিম সাহেবের বড় ছবির পাশে ছোট একটা ছবি, মানে
লাগাতে হবে, তাই যে এইখানে মানে এইগুলি হাস্যকর এবং এইভাবে করে আসলে কোনো মানে ইতিহাস চর্চাও করা যায় না, আর এইটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ আপনার একতরফাভাবে আপনার যে 15-16 বছর আপনি ইতিহাস শেখালেন, সেই ইতিহাস তো আপনার এই তরুণ প্রজন্ম গ্রহণ করে নাই। এটাই তো প্রমাণ। আপনি সঠিক ইতিহাস শিখাতেন, ইতিহাসটা ইতিহাসবিদদের উপরে দিয়ে দিতেন, তাহলে ভালো হতো। আজকে আপনার একটা গতকাল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী একটা ইয়ে দিয়েছে, আপনার না অর্থমন্ত্রী, যে মুজিব বর্ষ উপলক্ষে আপনার 983 কোটি টাকা আপনার বাজেট ছিল। মানে এটা কাগজে কলমে পাওয়া গেছে, এর বাইরে তো আপনার অনেক টাকা, ওইটা অন্য বিষয়। মানে কাগজে কলমে এই গভর্নমেন্ট দেখেছে যে 983 কোটি টাকা মুজিব বর্ষ মানে এক বছরে খরচ করা হয়েছে। কিসের জন্যে? বিভিন্ন অফিসে যে মুজিব কর্নার, মুজিবের আপনার ওই যে মূর্তি মানে ভাস্কর্য, তারপর ধরেন যে বইপত্র যেগুলি ধরেন যে আপনার বিভিন্ন লেখক টাকা নিয়েছে, বইও দেয় নাই, এরকম বেরিয়েছে যে মুনতাসির মামুন আপনার 2 কোটি টাকা নিয়েছে কিন্তু পাণ্ডুলিপি জমা দেয় নাই, কিন্তু টাকা তো নিয়ে গেছে। এরকম মানে হরিলুট। মানে এইখানে আপনার একটা রাষ্ট্র কিভাবে করে সমস্ত মানে বুদ্ধিজীবী শ্রেণী, শিক্ষাবিদ, তাদেরকে আপনার করাপ্ট করে ফেলেছে, যে কোনো আপনার জবাবদিহিতা নাই। যে যেভাবে করে পেরেছে আপনার সরকারি একটা গরিব দেশের টাকা, জনগণের টাকা নিয়ে গেছে মুজিবের নামে। তো এইগুলি কি ফল ভালো হয়েছে? কি মুজিব বড় হয়েছে? আপনার শেখ মুজিবের যেটা অবদান, সেটা হচ্ছে ইতিহাস নির্ধারিত, এটা কারো পক্ষে মুছা সম্ভব না। আপনার 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নামে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শেখ মুজিবুর রহমান 25শে মার্চ পর্যন্ত মানে বিতর্কহীন উনার নামে দেশ চলেছে। 25শে মার্চে যখন উনি পাকিস্তানিরা উনাকে নিয়ে গেলেন, উনি যখন আপনার মুক্তিযুদ্ধে আর থাকলেন না, তখন কিন্তু উনার সঙ্গে বাংলাদেশে একটা বিশাল গ্যাপ হয়ে গেল। উনি কিন্তু 9 মাস জানেন না এই দেশে কী হয়েছে, উনি পাকিস্তানের ছিলেন। 9 মাস পরে উনি যখন দেশে ফিরলেন, তখন কিন্তু ভিন্ন বাংলাদেশ। উনি কিন্তু ওই বাংলাদেশটাকে আপনার ইয়ে করতে পারেন নাই, ধারণ করতে পারেনি। কেন? কারণ আপনার ভাসানী সাহেবেরই একটা কথা আছে। ভাসানী সাহেব মুজিবকে বলেছিল যে, মুজিব চল তুই আর আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, তোর এইসব ইয়ে আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই, ওরা দেশটা স্বাধীন করছে, ওরা চালাক। এটা ভাসানী সাহেবের কথা আছে। কিন্তু উনি তো সেই কথা শুনেন নাই। উনি যদি সেই কথা শুনতেন, আজকে কিন্তু আমাদের মাথার মুকুট হয়ে থাকতেন। কারণ যুদ্ধ বিধ্বস্ত দেশ পরিচালনা করা এত সোজা না। আর উনি তো জানেন না যে কারা যুদ্ধ করেছে, কিভাবে স্বাধীন হয়েছে, এটা উনি কখনো শুনতেও চান নাই। এটা তাজউদ্দিন আহমেদ বা আপনার এখানে ইন্ডিয়ার কি ভূমিকা ছিল, আমেরিকার কি ভূমিকা ছিল, উনি তো এইগুলি দেখেন নাই। উনি একটা ধারণা করেছেন। সুতরাং যুদ্ধ বিধ্বস্ত দেশে উনি পুরোপুরি প্রশাসন চালাতে ব্যর্থ হয়েছেন। উনি তখন আপনার জাতীয় সরকার করেন নাই, আওয়ামী লীগ সরকার করেছেন। 73 সালে নির্বাচনটা বিতর্কিত হয়েছে, আপনার কোনো প্রয়োজন ছিল না। উনার যেই জনপ্রিয়তা ছিল, বেশিরভাগ আসন উনিই পেতেন, কিন্তু উনি সবই পেতে হবে। উনি মোস্তাক সাহেব, যিনি উনার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, সবচেয়ে ক্লোজ, উনি হেরেছিল। সেই মানে ব্যক্তিকে আপনার বলা হয় হেলিকপ্টারে করে ওই আপনার ভোটার বাক্স নিয়ে এসে ভরে জেতানো হয়েছে। এইসব অনিয়ম তো ওই সময় শুরু হয়েছিল। এইগুলি থেকে তো উনি মুক্ত থাকতে পারতেন যদি উনি প্রশাসনে না যেতেন। তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব, ওসমানী সাহেব, ইনারা যদি মুক্তিযুদ্ধের পরে ওই পরিপ্রেক্ষিতে দেশটা চালাতেন, তাহলে আমার মনে হয় যে ভালো হতো। এই
প্রশাসক হিসাবে উনি যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেই জন্যে ওনার যে অতীত গৌরবটা অনেক ম্লান হয়েছে, মানুষজনের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। ৭৪-এ আপনার দুর্ভিক্ষ হয়েছে, ১৫ লাখ লোক মারা গেছে বলা হয়। আপনার এটা কোনো সেই সময়ের হিসাবে কম না। এবং এই দুর্ভিক্ষটা পরবর্তীতে আপনার অমর্ত্য সেন গবেষণা করে দেখেছে এটা হতো না, এটা মিসম্যানেজমেন্ট। তার মানে কি? তার মানে প্রশাসনিক ব্যর্থতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশাসক হিসাবে উনি ব্যর্থ হয়েছিলেন, এবং যেই কারণে উনি কিন্তু আপনার আবার ঐক্যের জন্যে আপনার চেষ্টা করেছিলেন কি বাকশাল, সেটাও ভুল পদক্ষেপ, একদলীয় শাসন। এবং সমস্ত মিডিয়া পত্রিকা বন্ধ করে আপনার বিচার বিভাগ, মানে সংবিধান বলে কিছু ছিল না, জাস্ট ওই যে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে বিচারপতি নিয়োগ বলেন, প্রেসিডেন্ট নিয়োগ বলেন, সমস্ত এক ব্যক্তির হাতে এই বাকশাল, একদলীয় শাসন। এইগুলির প্রেক্ষিতেই তো আপনার ৭৫-এর আপনার ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, যেই কারণে আপনার এখন যদি ধরেন যে সেই দিন আমি আপনার একটা বই দেখলাম মোহাম্মদ জাফর ইকবালের, উনি আপনার এরা বিভিন্নভাবে কিন্তু আপনার দুর্নীতি করেছে। কেমন? ধরেন যে একটা বই লিখেছে উপরে আপনার শেখ মুজিবের উপরে, লিখে আপনার ওই বইটা আপনার স্কুলে পাঠ্য করেছে, ১ কোটি বই নিয়েছে। ১ কোটি টাকা বইয়ের রয়্যালটি কত টাকা? আর ওই বইতে কি লেখা আছে? আপনি ওই বইটা আমি পড়ে দেখলাম যে ৭১ থেকে জাস্ট লাভ দিয়ে ৭৫-এর হত্যাকাণ্ডে চলে আসছে, মাঝখানে ৪ বছর নাই। ৭১-এ যে উনার গৌরবজ্জ্বল ভূমিকা, উনার যে মানে উনি তখন মহানায়ক, জাস্ট উনি তো ৭৫-এ খলনায়ক, এটা তো বাস্তব। কারণ দুর্ভিক্ষ হয়েছে, আপনার একদলীয় শাসন হয়েছে, তারপরে জাসদের উপরে অত্যাচার, রক্ষী বাহিনীর অত্যাচার, এগুলিতে তো উনি নিন্দিত। এইগুলি কিছু নাই, হঠাৎ করে হত্যাকাণ্ড, মানে ৭১ থেকে ৭৫ যেন মানে মাঝখানে কিছু নাই। তাহলে এইটা তো এক ধরনের মানে আপনার অসততা এবং ইতিহাস বিকৃতি। আপনি সেই সময় পত্র পত্রিকা খুললেই তো আপনার চিত্র পাবেন। আপনি এখন এটা তো সত্যি কথাটা বললে তো অসুবিধা নাই যে উনি ব্যর্থ হয়েছিলেন, বাট উনার ২৫শে মার্চের সময় পর্যন্ত উনার ব্যাপারে তো কারো কোনো প্রশ্ন নাই। সুতরাং আপনার সঠিক ইতিহাসটা তুলে ধরলে এটা জনগণেরও লাভ হয়, দলেরও লাভ হয়। এবং আজকে যদি আপনার আওয়ামী লীগ যদি একদম ক্লিয়ার কাট শেখ হাসিনা বলে যে আমি মানে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই, আমার এইভাবে করে আর্মি পুলিশ লেলিয়ে দেওয়া উচিত হয় নাই, আমি এখন উপলব্ধি করতে পারছি এটা আমি ক্ষমতার মানে আমি একদম অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি জাতির কাছে ক্ষমা চাই, তবু মানুষ তাকে হয়তো ক্ষমা করতে পারে। কিন্তু এই অনুশোচনাটা হতে হবে। এবং আপনার সবচেয়ে যেটা বড় ভুল করেছে, আপনার এই ইলেকশনে আপনার আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারত, শুধু শেখ হাসিনার গোয়ার্তুমের জন্য করতে পারে নাই, কারণ উনার নেতৃত্ব ছাড়বে না। আজকে আপনার একটা উদ্যোগ না হয়েছিল যে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, আইভি রহমান, এদের নেতৃত্বে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিবে, কিন্তু শেখ হাসিনা কোনো দেয় নাই, পারমিশন দেয় নাই, বলে না আমি কোনো নেতৃত্ব আমি বেঁচে থাকতে অন্য মানে এই জমিদারের আর কাউকে দিব না আমি। এই কারণে কিন্তু আজকে আওয়ামী লীগের এই দশা। জি, আমরা একটা বিরতি নিতে চাই। নিশ্চয়ই অনেক বিশ্লেষণ হয়েছে। আমরা আবারও বিশিষ্ট শিক্ষাবিদ ও স্টেট ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান, দৈনিক যায় যায় দিনের ব্যবস্থাপনা সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক জনাব সজীব ওয়াসিস, তার দুজনকে নিয়েই আমাদের এই ইস্পানি মির্জাপুর শুভরাত্রির শেষ বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি।
স্প্যান মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা শেষ মুহূর্তের আলোচনা আবার আমাদের যে দুজন অতিথি রয়েছে পরিচয় করে দিতে চাই। বিশ্ব শিক্ষাবিদ ও স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান, দৈনিক দিনের ব্যবস্থাপনা সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক, জ্যেষ্ঠ সাংবাদিক সজীব অনাচিস রয়েছেন আমাদের সাথে। আমি স্যার কয়েকটা বিষয় আমরা গণমাধ্যমে আজকে দেখেছি, কয়েকটা প্রশ্ন বিভিন্ন যোগ করেছে। সেক্ষেত্রে দেশে ফেরার ঘোষণা নিয়ে তারা নিজেরাই প্রশ্ন করছে, কোনো উত্তর দেন। আমরা উত্তর যদিও খুঁজে নাও পেতে পারি এখন, কিন্তু উত্তরগুলি জানবার আগ্রহ মানুষের মধ্যে রয়েছে। শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা কি নিতান্ত সরকারকে চাপে রাখা কিনা প্রশ্ন এসেছে। তিনি কেন ডিসেম্বরে বলেছেন বিজয়ের মাস, বিজয়ের বেশে আসতে চান কি সেটি বলেছেন। যদি সজীব আনাসিস ভাই বলেছেন এখানে বাংলাদেশে কেউ কিন্তু লাল গাড়িতে বিষিয়ে ঢোল বাজনা বাজিয়ে তাকে রিসিভ করার মতো অবস্থায় তিনি নেই। তিনি আসার কথাটা আসলে কতখানি যৌক্তিক এবং রাজনৈতিক ভূরাজনৈতিক কোনো প্রেক্ষাপট এখানে আছে কি না। শেখ হাসিনা আসলে আসামি হিসাবে স্বভাবতেই তিনি জেলখানা যাবেন, অনেকগুলি প্রশ্ন এখানে তৈরি হয়েছে। আপনি শেষ বিশ্লেষণে কীভাবে দেখছেন? যে আমি প্রথমে কিন্তু বলেছি যে এখানে বাংলাদেশের চায়নার সাথে একটা রিলেশনশিপের ব্যাপারে ইন্ডিয়া আপনি দেখেন সীমান্তে কিভাবে পুশিং করার চেষ্টা করছে, বিভিন্ন দিক দিয়ে সেটা একটা দিক তো রয়েছে। কিন্তু আমরা বলছি উনি আসতে পারবেন না, ভাইয়ের সাথে আমিও একমত, উনি এত সহজ হবে না আসাটা, সব কিছু মিলিয়ে। কিন্তু একই সাথে আমি এটাই বলবো, বর্তমান যে সরকার যারা দেশ চালাচ্ছেন তাদের কিন্তু এটাকে একদম খেলাভাবে উড়িয়ে দেওয়া উচিত হবে না। সব ব্যাপারে তাদেরকে বিভিন্ন বিশ্লেষণ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। মনে করেন উনি আসলেন দেশে এবং তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাওয়া হলো। এই জেলখানায় নিয়ে যাওয়া তাদের মনে রাখতে হবে শেখ হাসিনা এর আগেও একবার দেশে যখন ফিরে এসেছিলেন তার 2 সপ্তাহ না কয়েকদিনের মধ্যেই কিন্তু জিয়া রহমানকে নিহত হতে হয়েছিল। প্রেক্ষাপটগুলো মনে রাখা দরকার, ইতিহাস ভুলে গেলে চলবে না। সুতরাং এটার উনি আসলে আসার সুযোগ কিন্তু জিয়া রহমানই করে দিয়েছিল। সুতরাং এই জিনিসগুলো তাদের মনে রাখতে হবে এবং প্রস্তুতি থাকতে হবে। ওনারা আসলে বাংলাদেশে কিন্তু এখনো লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক আছে এবং অন্ধ লোক আছে যারা এখনো জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে স্বীকার করে না। এরকম লোক কিন্তু এখনো দেশে রয়ে গেছে। সুতরাং যদি এসেই যায় উনি, সরকারের পক্ষ থেকে এটাকে একদম ব্রাশ আউট করে দেওয়া উচিত হবে না। তাদের সকল প্রস্তুতি থাকতে হবে এবং এখানে নিজেদের মধ্যে সরকারের যেটা এর আগেও আমরা বিএনপি দেখেছি, আমি এটা সরাসরি কথা বলতে চাই, তারা যে সমস্ত কি পয়েন্টগুলোতে লোকগুলো বসাচ্ছেন সঠিক লোক সঠিক জায়গায় যাচ্ছে কিনা, এবং পত্রপত্রিকা যেটা দেখতে পাই আগে যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এবং তারা কি ভূমিকা রাখছে এগুলোর ব্যাপারে যদি সচেতন না থাকে সরকার, আল্লাহ না করুক গণ্ডগোল লাগতেও পারে। সে কারণে সরকারকে সচেতন থাকতে হবে এবং নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী যেটা আপনি বলছিলেন একেবারে আমার মনে পড়ে গেল যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার ব্যাপারে সাহায্য করলো, কিন্তু সেই শেখ হাসিনা আসার অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলেন। নিশ্চয়ই আমি শেষ মুহূর্তের আলোচনা সজীব আনাসিস যদি করেন কিছু। হ্যাঁ, শেখ হাসিনা আসলে ফিরবে না, মানে এটা ফেরার কোনো বাস্তবতা নাই। তবে শেখ হাসিনা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ এইটার ব্যাপারে উনি একটু লবিং করতে পারেন। কারণ আসলে একটা দেশে একটা রাজনৈতিক দল এবার নিষিদ্ধ থাকাটা কোনো শুভ লক্ষণ না, কারণ এটা সুস্থ রাজনীতির পথে এটা বাধা তৈরি করে। কারণ আপনি আওয়ামী লীগের যে মিনিমাম 30% আপনার ভোটার আছে, এদেরকে আপনি তো মানে না শেষের কথা শেষ না, মানে তাদের তো আপনি মত প্রকাশের জায়গাটা দিতে হবে এবং তাদেরকে সুস্থ রাজনীতিতে আপনার ফিরে আনতে হবে। এই জন্যে আপনার শেখ হাসিনার নেতৃত্বে বিদেশে তারা যেসব টাকা পয়সা আছে তাদের হাজার হাজার কোটি টাকা, সেইগুলি তারা লবিং ফার্ম নিয়োগ করতে পারেন, বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারেন যে যেন খুব দ্রুত আপনার কার্যক্রম নিষিদ্ধর বিষয়টা উঠে যায়। এতে আমাদের দেশের জন্য ভালো হবে। আর উনারাও ব্যাপার হচ্ছে যে ফেরার কথাটা পরে, আগে তো উনার রাজনীতিটা ঠিক করতে হবে। রাজনীতি তো নাই, আপনার একটা মিছিল করতে হলে একটা লোক ডাকতে হলে 5,000 টাকা 2,000 টাকা দিতে হয়, গ্রাম থেকে নিয়ে আসতে হয়। তারপরে আবার সে ধরা পড়ে সে আবার মুচলেখা দেয় যে জীবনে আর আসবে না কারো কথায়। এইসব তো ওপেন হয়ে গেছে যে কিভাবে আপনার মিছিল হচ্ছে। এইসব
ঝটিকা মিছিল করে কোনো রাজনীতি করা যায় না। এইখানে রাজনীতি করতে হলে আপনার তাদের যে কার্যক্রম নিষিদ্ধ আছে এই বিষয়টা নিয়ে তাদের আমার মনে হয় কাজ করা দরকার। আর একটা হচ্ছে আপনার বিদেশে তারা হয়তো ভাবছে যে কেউ হয়তো তাদেরকে বসিয়ে দিবে, এটা ভাবতে পারে। ইন্ডিয়া হয়তো চেষ্টা করবে, যেটা স্যার বললেন যে চীনের সাথে যে সম্পর্ক সেটা একটা ট্রাম্প কার্ড শেখ হাসিনাকে তারা ইয়ে করতে পারে, শেখ হাসিনার মাধ্যমে নানা রকমের অস্থিরতা এইসব বাণী টানি প্রচার করে একটা চাঞ্চল্য তৈরি করতে পারে, কিন্তু এটা বাস্তবতার সাথে কোনো মিল নাই। ওরা আমি একটা শুনলাম যে নভেম্বরে আপনার আমেরিকায় একটা ইলেকশন হবে, মধ্যবর্তী ইলেকশনে। এখানে আপনার কংগ্রেস সিনেটদের মধ্যে অনেক আপনার ইয়ে হবে, যে পরিবর্তন আসবে। এই পরিবর্তনের দিকে তারা একটু মুখিয়ে আছে যে তাদের ওইখানে কোনো লবিং করা যায় কিনা। তবে আমেরিকাও আমি যতদূর তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন বিবৃতিতে বোঝা যায় তাদের শেখ হাসিনাকে নিয়ে তারা কেউ চিন্তিত না। তারা আওয়ামী লীগকে রাজনীতি করার ব্যাপারে তাদের মানে পজিটিভ মানসিকতা আছে, কিন্তু নট মানে প্লাস শেখ হাসিনা, এটা মাইনাস শেখ হাসিনা। এবং আমার যেটা মনে হয় কিরণ ভাই, এটা মানে যেই মনে করেন যে খালেদা জিয়ার যেরকম ভাবমূর্তি ছিল গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, উনি আপনার মানে প্রাকৃতিক নিয়মে বলেন যে উনি চলে গেছেন, আর উনি একজন মানুষের ঘৃণা নিয়ে পালিয়ে গেছেন। এটা কিন্তু ওই এক ধরনের চলে যাওয়াই। আমাদের এখন উনাদেরকে বাদ দিয়েই নতুন প্রজন্মের কথা চিন্তা করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা শেষ করছি। প্রিয় দর্শক, ইস্পানি মুরজাবর শুভরাত্রিতে আমরা শুনলাম শেখ হাসিনার ফিরা না ফিরা, ৭৪-এর দুর্ভিক্ষ, ৭৫ পরবর্তী পূর্ববর্তী সময়কার সব কিছু আমরা শুনলাম। আমরা আশা করি বাংলাদেশ গণতন্ত্রের পথের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবে। যখন একটা স্বৈরাচার ফ্যাসিস্টের প্রশ্ন আসবে, সেই প্রশ্নে কিন্তু আমরা মনে করি যে যারা জুলাই আন্দোলনে দেশের সমস্ত ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে এবং ফ্যাসিস্টের প্রশ্নে কিন্তু তারা তাদের সে ঐক্যমত সে পোষণ করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বিশ্বাস থেকে আমরা আমাদের আজকের ইস্পানি মুরজাবর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।